তোমরা এমনিতে প্রবলেমগুলো সলভ করছো কিনা? কারণ আমরা তো হচ্ছে মোটামুটি থার্মাল স্ট্রেস লেভেলে চলে গেছি আর কি। এরপরে আমাদের দেখি আর কি আছে। তোমরা যখন স্টার্ট করবা প্রতিদিন এই স্লাইডের প্রথম থেকেই পড়তে থাকবা, তাহলে মোটামুটি তোমাদের সবগুলো আয়ত্তে চলে আসবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রেগুলার পড়ার নিয়ম আর কি। আর এখানে যেহেতু আমি যা পড়াচ্ছি সব তোমাদের খাতা যা লিখতা ওইটার পরিবর্তে এখানে সব আছে, অতএব তোমাদের লেখালেখির কিছু নাই, আপাতত এইভাবেই করতে থাকবে। আর যদি লেখা ফেলতে পারো তাহলে সেখান থেকে শুরু করবো আর কি। হ্যাঁ, আমরা লাস্ট যেটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে থার্মাল স্ট্রেস এন্ড থার্মাল স্ট্রেন কম্পোজিটের পরবর্তীতে আর কি। এখান থেকে আমরা 3-4টা ফর্মুলা দেখেছিলাম। একটা হচ্ছে যে স্ট্রেসের জন্য, স্ট্রেইনের জন্য এবং ইলংগেশনের জন্য, তিনটা। ঠিক আছে, স্ট্রেস হচ্ছে ই আলফা ডেল্টা টি, স্ট্রেইন হচ্ছে আলফা ডেল্টা টি, আর এপসাইলন যেটা আমরা বলছি সেটা হচ্ছে ডেল্টা এল বাই এল সমান আলফা ডেল্টা টি, আর ডেল্টা এল ইকুয়াল টু হচ্ছে এল আলফা ডেল্টা টি। এই তিনটা মনে রাখতে হবে তোমাদেরকে। বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য আমরা অলরেডি প্রবলেম সলিউশন দেখলাম। এখান থেকে তোমরা এই একটা প্রবলেম আমি দিয়েছিলাম, এটা করছো কিনা আমি জানি না, তোমরা করে নিবা আর কি বাসায়। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্টস নিয়ে আমরা জাস্ট ইয়ে করতেছিলাম। এটা হচ্ছে চ্যাপ্টার 8 থেকে আসছে। স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ বডি when the load is gradually applied। স্ট্রেন এনার্জি বলতে যেটা বোঝায়, তোমরা তো দেখছোই যে মডুলাস অফ রেজিলিয়েন্স নামে একটা টার্ম ছিল আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের ভিতরে, মনে আছে? ইলাস্টিক লিমিটের মধ্যে যদি কোনো একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের ভিতরের যে ইন্টারনাল যে পার্টটা আছে, ডায়াগ্রামের নিচের যে এরিয়াটা, সেটাকে আমরা বলছি মডুলাস অফ রেজিলিয়েন্স। দ্যাট মিন্স দা কি পরিমাণ এনার্জি লাগবে ওই ম্যাটেরিয়ালটাকে ডিফর্ম করার জন্য, মানে টেম্পোরারি ডিফর্মেশন না, এটাকে পার্মানেন্টলি ডিফর্ম করার জন্য ইল্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে হলে আমাদেরকে কি পরিমাণ লোড অ্যাপ্লাই করতে হবে সেটাকে আমরা বলছি স্ট্রেন এনার্জি। ঠিক আছে, ওইটাকে আসলে গ্রাজুয়ালি যদি আমি করতে চাই তাহলে কি হবে, স্ট্রেন এনার্জি কি পরিমাণ লাগবে সেটা, তার মানে একটা ম্যাটেরিয়ালকে ডিফর্ম করার জন্য কি পরিমাণ এনার্জি তার মধ্যে স্টোর করতে হবে, তার মানে তাকে ব্রেক করার জন্য না, তাকে কিন্তু শুধু বেন্ড করার জন্য কি পরিমাণ এনার্জি দিতে হবে, বেন্ড আপ টু প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে, কারণ প্রপোর্শনাল লিমিটের আগে বেন্ড করলে সেটা আবার লোডটাকে উল্টো করলে সে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে, কিন্তু প্রপোর্শনাল লিমিটের পরে যখনই যাবে তখন কিন্তু সে আর পূর্ব অবস্থায় ফিরে আসবে না, এটা হচ্ছে পার্মানেন্টলি ডিফর্ম হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট বলি যে স্ট্রেন এনার্জি হচ্ছে যে পার্মানেন্টলি ডিফর্ম হওয়ার আগ পর্যন্ত যে লিমিট আছে আর কি আমাদের প্রপোর্শনাল লিমিট, ওই লিমিট পর্যন্ত, আলটিমেটলি ইল্ড পয়েন্ট বলতে পারো অথবা প্রপোর্শনাল লিমিট বলতে পারো, দুইটাই সেম অলমোস্ট। তো সেই ক্ষেত্রে ওই লিমিট পর্যন্ত স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের নিচে যে এরিয়াটা থাকবে সেটাকে বলা হয় মডুলাস অফ রেজিলিয়েন্স, অথবা সিম্পলি আমরা ওইখানে যে এনার্জিটা পাই, ডব্লিউটা পাবো, ওয়ার্ক ডানটা পাবো, সেটাকে আমরা বলছি স্ট্রেন এনার্জি। এই ক্ষেত্রে স্ট্রেন এনার্জির পরিমাণটা কি রকম হবে সেটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে ইট ইজ দ্য মোস্ট কমন এন্ড প্র্যাকটিক্যাল ওয়ে অফ লোডিং এ বডি ইন হুইচ দ্য লোডিং স্টার্টস ফ্রম জিরো। মানে গ্রাজুয়ালি যদি অ্যাপ্লাই করি আর কি, প্রথমত জিরো লোড দিলাম, তারপরে 1 নিউটন, তারপর 2 নিউটন, 5 নিউটন, 10 নিউটন, আস্তে 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 যদি আমি লোডটা বাড়াই তাহলে কি হতে পারে, সেখানে আমরা জাস্ট একটা অ্যাসিউম করতেছি যে পি হচ্ছে লোড গ্রাজুয়ালি অ্যাপ্লাই করা হচ্ছে, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দা বার, এল ইজ দ্য লেন্থ অফ দা বার, ই হচ্ছে ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দা বার ম্যাটেরিয়াল, and delta is called the deformation of the bar due to load. In that case, since the load applied is gradual and varies from 0 to p, initially আমাদের লোড ছিল 0, ফাইনালি লোড হয়ে গেল p, তাহলে এই ক্ষেত্রে এভারেজ লোড কত, এভারেজ লোডটা হচ্ছে p/2, মানে দুইটা লোড যোগ করে 2 দিয়ে ভাগ করব আর কি, তাহলে সেক্ষেত্রে 0 + p / 2 = p/2। আর ওয়ার্ক ডান হচ্ছে w = হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে আমাদের যে এভারেজ লোড সেটা হবে ফোর্স p/2, আর ওখানে যে ডিসটেন্স মিন্স দ্য ডিফর্মেশন। ঠিক আছে, ডিফর্মেশন হচ্ছে কতটুকু বেড়ে গেছে, জিরো লোডে আমাদের ডিফর্মেশন ছিল 0, আর যখন আমি পি লোড দিলাম তখন ডিফর্মেশন পরিমাণ হচ্ছে ডেল্টা এল। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল যে ডিফর্মেশন মাল্টিপ্লাইড বাই এভারেজ লোড, এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে ওয়ার্ক ডান। দ্যাট মিন্স ওয়ার্ক ডান = p/2 মাল্টিপ্লাইড বাই ডেল্টা এল। তাহলে p/2 ইনটু ডেল্টা এল মানে হচ্ছে এপসিলন ইনটু এল, কারণ আমরা জানি এপসিলন = হচ্ছে ডেল্টা এল ডিভাইড বাই এল, তাহলে সেখানে ডেল্টা এল সমান হচ্ছে এপসিলন ইনটু এল, এটা হচ্ছে এখান থেকে আমরা পাই। তো এইখানে দেখো p ইনটু এপসিলন ইনটু এল ডিভাইড বাই 2, এখন আমরা যদি এখানে 1/2 হাফ আলাদা করে ফেলি, তাহলে p/a এটাকে আমরা লিখতে পারি সিগমা, তাহলে এখানে একটা a, নিচে একটা a নিয়ে আসলাম, তাহলে
ওই এটাকে আবার উপরে আমি যদি দিয়ে দেই তাহলে এতে এতে কেটে গেল, তাহলে সিগমা মাল্টিপ্লাইড বাই এপসিলন ইনটু এল ইনটু আরেকটা এ চলে আসতেছে, কারণ এখানে আমি পি বাই এ কে সিগমা লিখছি। তাহলে এখানে পি ইকুয়াল টু সিগমা এ, কারণ এখানে হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন ইনটু এরিয়া ইনটু এল, এরিয়া ইনটু এল মানে হচ্ছে ভলিউম। তো হাফ ইনটু সিগমা ইনটু স্ট্রেন, স্ট্রেন কে আবার লিখতে পারি সিগমা ডিভাইড বাই ই, আর ভলিউম হচ্ছে এ এল। এখানে এ এল না লিখে ভিও লিখতে পারি, বাট এ এল লেখাই ভালো, কারণ আমাদের ক্রস সেকশনাল এরিয়াও আছে লেন্থও আছে। হাফ ইনটু সিগমা স্কয়ার ডিভাইড বাই ই ইনটু এল, এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ক ডানের ভ্যালু। এই এল এর পরিবর্তে এখানে পরবর্তীতে ভি লেখা হয়েছে, ঠিক আছে। এইটাকে বলছে সিন্স দ্যাট স্ট্রেন এনার্জি স্টোরড ইজ অলসো ইকুয়াল টু দা ওয়ার্ক ডান, দেয়ারফর স্ট্রেন এনার্জি স্টোরড এর পরিমাণটা হচ্ছে ইউ দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে, ইউ ইকুয়াল টু হচ্ছে সিগমা স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ই ইনটু ভি। আমরা ওখানে একবার দেখেছিলাম যে স্ট্রেন এনার্জি বা মডুলাস অফ রেজিলিয়েন্স যখন লিখছিলাম সেটা হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, আর ওইটাকে যদি আমি ওয়ার্ক ডান বের করতে চাই তাহলে ইউনিট ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তখন সেক্ষেত্রে হচ্ছে সিগমা স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ই ইনটু ভি। এটা হচ্ছে আমাদের স্ট্রেন এনার্জির পরিমাণটা, এই যে ইউ ইকুয়াল টু সিগমা স্কয়ার বাই টুয়াইস ই ইনটু ভি। We also know the modulus of resilience equal to the strain energy per unit volume. এই যে আমাদের সেই আগের ডেফিনিশনটা চলে আসছে যে modulus of resilience means হচ্ছে strain energy per unit volume। তাহলে strain energy কে আমি যদি ইউনিট ভলিউম দ্বারা মাল্টিপ্লাই করি, সরি strain energy per unit volume কে যদি ভলিউম দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল strain energy পাবো। দ্যাট মিন্স modulus of resilience কে আমি ভলিউম দ্বারা মাল্টিপ্লাই করলেই strain energy পেয়ে যাবো, ঠিক আছে। মানে সিগমা স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ই ইনটু ভি। এটা হচ্ছে গ্রাজুয়ালি যদি আমি লোড অ্যাপ্লাই করি তাহলে এরকম হবে আর কি। তো সেই ক্ষেত্রে কিছু প্রবলেম আছে আর কি। এখানে দেখো যে প্রবলেম খুবই সিম্পল। দেখো যে একটা লেন্থ অফ বার দেওয়া আছে 2 মিটার, উইডথ দেওয়া আছে হচ্ছে 50 মিলিমিটার, থিকনেস বলা আছে 40 মিলিমিটার, আর টেনসাইল লোড তার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে 60 কিলো নিউটন, যেটাকে আমরা নিউটনে নিয়ে নিয়েছি। ইয়াংস মডুলাস বলা আছে 200 জিপিএ, সেটাকে আমরা মেগাপাস্কালে নিলাম, নিউটন পার মিলিমিটার স্কয়ারে। এখন এখান থেকে আমরা সরাসরি বের করব যে স্ট্রেন এনার্জির পরিমাণটা কত। সেটা আমরা জাস্ট ফর্মুলা জানি যে সিগমা স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ই ইনটু ভি। ভি এর জন্য আমাদের লেন্থ লাগবে ইনটু এরিয়া লাগবে, এরিয়ার জন্য বি ইনটু টি লাগবে, ঠিক আছে। আর এখানে সিগমা ইকুয়াল টু বলা থাকবে, সিগমা ইকুয়াল টু এখন যেহেতু বলা নাই সরাসরি আমাদের লোড দেওয়া আছে আর এরিয়া দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পি বাই এ থেকে আমরা বের করে নেব সিগমা। তো আলটিমেটলি এরকম কিছু প্রবলেম তোমরা আছে ওখান থেকে করবা আর কি। আচ্ছা, এরপর আরেকটা ডেরিভেশনও জাস্ট একই রকম, তোমাদেরকে জাস্ট একটু বলি যে স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ বডি when the load is suddenly applied, মানে আমরা জিরো থেকে আস্তে আস্তে পি তে না গিয়ে হঠাৎ করে পি লোড অ্যাপ্লাই করলাম, ধুম করে যে বাড়ি মারে আর কি। আমাদের যে কামার কি বলে কামাররা থাকে দেখবা যে দা বুটি ইয়ে করে জোরে জোরে বাড়ি মারে, লোহা গুলোকে চেঞ্জ করে সেই, তাহলে সেই ক্ষেত্রে কি পরিমাণ এনার্জি স্টোর হয় তার মধ্যে সেটা একটু আমাদেরকে দেখতে হবে, কারণ আমাদের যে কোনো প্রসেসিং এর ক্ষেত্রে শীট মেটালের ক্ষেত্রে এই জাতীয় ক্যালকুলেশন গুলো কাজে লাগবে আর কি স্পেশালি। তো এইখানে যেটা আছে যে সাডেনলি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সেখানে আমাদের ওই আগের মতোই সব তুমি লিখবা যে এখানে অ্যাসিউম করতেছি পি হচ্ছে অ্যাপ্লাইড লোড, আর ডিফর্মেশন বা ডিসটেন্স ট্রাভেল বাই দ্য বডি ইজ ডেল্টা এল। দ্যাট মিন্স ওয়ার্ক ডান সমান ফোর্স ইনটু ডিসটেন্স বা লোড ইনটু ডিফর্মেশন। এখানে টোটাল যে লোডটা থাকবে সেটাই হচ্ছে পি, আগের বারে ছিল পি বাই 2 আর এখানে হচ্ছে পি সরাসরি, আর ডেল্টা এল হচ্ছে তার ডিফর্মেশন। তাহলে আমরা স্ট্রেন এনার্জি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ সমান সমান সিগমা স্কয়ার বাই টুয়াইস ই ইনটু এএল। এটা নরমালি আমরা জানি সিগমা সিন্স দ্য স্ট্রেন এনার্জি স্টোরড ইজ ইকুয়াল টু দা ওয়ার্ক ডান, স্ট্রেন এনার্জি ইকুয়াল টু দা ওয়ার্ক ডান, তাহলে এখানে যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে পি ইনটু ডেল্টা এল। আর এর আগে আমরা স্ট্রেন এনার্জি অলরেডি দেখে আসছি যে সিগমা স্কয়ার বাই টুয়াইস ই ইনটু এএল, তাহলে এটা ইকুয়াল হচ্ছে পি ইনটু ডেল্টা এল। ওয়ার্ক ডানের পরিবর্তে আমরা বসালাম পি ইনটু ডেল্টা এল, তাহলে পি তো পি থাকলো, আর ডেল্টা এল এর পরিবর্তে আমরা লিখতে পারি যে ডেল্টা এল মানে হচ্ছে পি এল বাই এই, তাহলে পি বাই এর পরিবর্তে সিগমা আর এল বাই ই থাকলো, তাহলে সিগমা বাই ই ইনটু এল। তো সেই ক্ষেত্রে আমরা দেখি এখানে সিগমা ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু ই কেটে যাচ্ছে, তাহলে সিগমা ইকুয়াল একটা সিগমাও কেটে যাচ্ছে, তাহলে সিগমা ইকুয়াল টু 2 ইনটু পি ডিভাইড বাই এ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে পি বাই এ মিন্স হচ্ছে কি আমরা জানি যে সিগমা, আলটিমেটলি এখানকার যে স্ট্রেস সেটা হচ্ছে 2 ইনটু পি বাই এ। পি বাই এ মিন্স আগের যে স্ট্রেস ছিল সেটা, ইট মিন্স দ্যাট দ্য স্ট্রেস ইনডিউসড ইন দ্য কেস ইজ টুয়াইস দ্য স্ট্রেস ইনডিউসড when the same load is applied gradually। দেখো গ্রাজুয়ালি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে যেই পরিমাণ স্ট্রেস কাজ করবে
তার ডাবল পরিমাণ স্ট্রেস এখানে কাজ করবে যদি আমি এখানে সাডেনলি অ্যাপ্লাই করি লোড। তাহলে সেক্ষেত্রে সাডেনলি লোড অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের যে কোনো স্ট্রাকচারের ব্রেকিং কন্ডিশনে খুব দ্রুত যাওয়ার সম্ভাবনা থাকবে। নরমালি আমি যদি একটা জায়গায় 200 মেগাপ্যাসকেল লোড অ্যাপ্লাই করতে পারি, যদি গ্রাজুয়ালি অ্যাপ্লাই করি তাহলে এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো 100 মেগাপ্যাসকেল, কারণ এরপরে কিন্তু সেটা ব্রেক হয়ে যাবে। It means that the stress induced in this case is twice the stress induced when the same load is applied gradually. তাহলে সাডেনলি লোড অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি পরিমাণ স্ট্রেস কাজ করতেছে? ডাবল স্ট্রেস কাজ করতেছে। যদি আমি গ্রাজুয়ালি অ্যাপ্লাই করতাম তার ডাবল। ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরকম একটা প্রবলেম আমরা দেখি। তাহলে an axial pull of 20 kilonewton is suddenly applied on a steel rod 2.5 meter long and 1000 square millimeter in cross section. Calculate the strain energy which can be observed in the rod. Take Young's modulus. তাহলে এই ক্ষেত্রে বলা আছে suddenly applied। তাহলে suddenly applied এর জন্য আমরা সিগমা ইকুয়াল টু 2 ইনটু পি বাই এ। নরমালি যে লোড যেটা পি তার ডাবল হবে আর কি। তাহলে সেক্ষেত্রে সিগমা ইকুয়াল টু 2 ইনটু পি বাই এ। এখানে আমি যদি ফর্মুলায় সবগুলো লিখে দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 440 নিউটন পার স্কয়ার মিলিমিটার। আর ভলিউম পাবো হচ্ছে লেন্থ ইনটু এরিয়া। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম। তাহলে স্ট্রেন এনার্জির পরিমাণটা কত হবে? সেটা হচ্ছে ইউ সমান সিগমা স্কয়ার বাই টুয়াইস ই ইনটু ভলিউম। তাহলে সিগমা তো আমি অলরেডি পেয়ে যাচ্ছি। এখানে সিগমা হচ্ছে 440 হবে আর কি। এখানে 440 লেখা আছে, 440 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু ইয়াংস মডুলাস। সেখান থেকে পাওয়া যাচ্ছে, দেখো এনার্জির ইউনিট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। তো সেক্ষেত্রে আমরা জানি যে ফোর্স হচ্ছে নিউটন বা কিলো নিউটন, আর ডিসপ্লেসমেন্ট যেটা সেটা হচ্ছে মিলিমিটার। তাহলে এখানে আমরা যেটা পাবো কিলো নিউটন মিলিমিটার। এর আগের প্রবলেমও আমরা দেখলাম যে কিলো নিউটন মিলিমিটার বা নিউটন মিলিমিটার এই জাতীয় ডাইমেনশন থাকবে। তো স্ট্রেন এনার্জি যেটা তার ইউনিট হচ্ছে আমরা দেখছি যে ফোর্সের ইউনিট মাল্টিপ্লাইড বাই লেন্থের ইউনিট। ঠিক আছে, ফোর্স আর ডিসটেন্স এই দুইটা। Similarly, আরেকটা জিনিস আছে, strain energy stored in a body when the load is applied with impact loading এর কারণে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি রকম হবে দেখো। ইমপ্যাক্ট তো তোমরা জানো যে হঠাৎ করে উপর থেকে যদি কোনো একটা কিছু আমি ফেলে দেই, এটা আমরা বলছি ইমপ্যাক্ট। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান, যেমন ডানে একটা ফিগার দেখানো আছে, দেখা যায় দুইটা ডিস্ক আছে যার মাঝখানে যে ডিসটেন্স সেটা হচ্ছে এইচ। একটা সার্কুলার ডিস্ক, নিচেরটা উপরেরটা সার্কুলার ডিস্ক। আর উপরের সার্কুলার ডিস্কের যে লোড তার ভ্যালু হচ্ছে পি। এই পি পরিমাণ লোড যদি এইচ ডিসটেন্স থেকে পড়ে তাহলে সেক্ষেত্রে তার উপরে পড়লে কি পরিমাণ স্ট্রেন এনার্জি তৈরি হবে সেটা আমরা একটু দেখবো আর কি। এটা হচ্ছে ওয়ার্ক ডান এর পরিমাণটা আমরা জানি যে লোড মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স, কি পরিমাণ মুভ করতেছে। এইখানে যে লোড সেটা হচ্ছে আমাদের পি সরাসরি, আর ডিসটেন্স যেটা ট্রাভেল করতেছে সেটা হচ্ছে দেখো এইচ পরিমাণ আমাদের তো এটা নিচে যাচ্ছেই, যাওয়ার পরে আরো কিছু পরিমাণ আমার ডিফর্ম হচ্ছে, সেটা হচ্ছে ডিফর্মেশন যেটা, সেটাকে আমরা বলছি ডেল্টা এল। তাহলে এইচ প্লাস ডেল্টা এল এটা হচ্ছে আমাদের ডিসটেন্স, যতটুকু মুভ করতেছে ডিসটেন্স ট্রাভেল বা ডিসটেন্স মুভড, সেটা হচ্ছে আমাদের এইচ প্লাস ডেল্টা এল। কারণ এখানে প্রথমে উপর থেকে পড়তে পড়তে আগে এসে এইচে পড়বে, এইচে এসে টাচ করবে, এরপরে কিন্তু সে ভিতরে ঢুকে যাবে কতটুকু, সেটা হচ্ছে ডেল্টা এল, যতটুকু আমাদের ডিফর্মেশন করবে আর কি। এটা আমাদের টোটাল ওয়ার্ক ডান। আগের বারে শুধুমাত্র ওয়ার্ক ডান ছিল আমি যখনই লাগাতাম তারপর থেকে আর কি। এখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ডিসটেন্স থেকে শুরু হয়ে তারপর এসে পড়বে। আর আমরা স্ট্রেন এনার্জি জানি যে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ই ইনটু এ ইনটু এল, এটা হচ্ছে আমাদের স্ট্রেন এনার্জি। তাহলে ওই স্ট্রেন এনার্জি ইকুয়াল টু দা ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মিন্স এই জাতীয় ক্ষেত্রে যদি ওয়ার্ক ডানের পরিমাণ কত হবে তাহলে পি ইনটু এইচ প্লাস ডেল্টা এল। এখানে এইচ প্লাস ডেল্টা এল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, পি এল বাই এই না লিখে সিগমা এল বাই ই লিখতে পারি, এই একই কথা, সিগমা এল ডিভাইডেড বাই ই। তাহলে এখানে যে স্ট্রেস সেটা হচ্ছে সিগমা। এখন দেখো এখানে সিগমা স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ই ইনটু এল ইকুয়াল টু পিএইচ প্লাস পি সিগমা এল ডিভাইড বাই ই। তাহলে এখন এখানে কোন জিনিসটা কেটে যাচ্ছে দেখো, কোনটাই কাটা যাবে কিনা, না হলে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করব যে সিগমা স্কয়ার ইনটু এল ডিভাইড বাই টুয়াইস ই মাইনাস সিগমা ইনটু পি এল বাই ই, তারপরে হচ্ছে মাইনাস পি ইনটু এইচ ইকুয়াল টু 0। এখন মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই ই বাই এল, ই বাই এল দিয়ে যদি আমি ভাগ করি মানে মাল্টিপ্লাই করি দুই পাশেই, তাহলে এখানে সিগমা স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস সিগমা ইনটু পি বাই এ মাইনাস পি ইনটু ইএইচ ডিভাইড বাই এল ইকুয়াল টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসেবে চলে আসতেছে দ্বিঘাত সমীকরণ আর কি। সেখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2ac প্লাস কি বলে
আচ্ছা ওখানে আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 2ac ওই ফর্মুলা ইউজ করলে দেখবা এখান থেকে তোমরা এই ইকুয়েশনটা পাবা। এটা একটু তোমরা নিজেরা খাতার মধ্যে করবা। সিগমা ইকুয়াল টু পি বাই এ প্লাস মাইনাস রুট ওভার পি বাই এ স্কয়ার প্লাস 4 ইনটু হাফ ইনটু পিইএস ডিভাইড বাই এল। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে সিগমার ভ্যালুটা তখন আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা ওই ফর্মুলা আমি যদি অ্যাপ্লাই করি আর কি, তো এখান থেকে সামারি করলে আর কি। হ্যাঁ বলো স্যার ওটাতে আমরা b স্কয়ার মাইনাস 4ac এটা আমরা দেখছি, কিন্তু এখানে প্লাস মাইনাস আসলে কি হবে? না ওইটা মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac প্লাস ডিভাইড বাই 2ac আছে না, এরকম একটা ফর্মুলা ছিল না? জি স্যার, এটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, দুইটা আছে, তার মধ্যে একটা প্লাস একটা মাইনাস, তোমরা পজিটিভটা নিবা আর কি। হ্যাঁ তো সেখানে নিলে দেখবে এইটাকে আবার সামারি করলে আলটিমেটলি যেটা চলে আসবে সেটা হচ্ছে এই এরকম একটা ইকুয়েশন সিগমা টু রুট ওভার 2 EPS ডিভাইড বাই এল। এটা হচ্ছে তোমরা ওই খুরমির বইয়ে একটু দেখবে আর কি, তাহলে পাবা। আলটিমেটলি আমাদের তিন ধরনের লোডিং এর ক্ষেত্রে আমরা একটা হচ্ছে গ্রাজুয়ালি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রেও দেখলাম স্ট্রেন এনার্জি পরিমাণ কত হবে, আর তারপর হচ্ছে সাডেনলি অ্যাপ্লাইড লোডের ক্ষেত্রেও দেখলাম, আর একটা হচ্ছে যদি ইমপ্যাক্ট লোড পড়ে আর কি, কোনো একটা জায়গা থেকে আমি যদি লোডটাকে অ্যাপ্লাই করি তাহলে কি রকম হবে। তাহলে তিনটা ক্ষেত্রে তোমাদের ডেরিভেশনটা একটু শিখতে হবে। হ্যাঁ আর সাথে সাথে এর সাথে কানেক্টেড যে প্রবলেমগুলো আছে এখানেও একই রকম, যে একটা কলারের মধ্যে দেখো একটা 2 মিটার লং alloy bar of 1500 square millimeter cross sectional area hangs vertically and has a collar securely fixed at its lower end. Find the stress induced in the bar when a weight of 2 kilonewton falls from a height of 100 millimeter on the collar. Take Young's modulus equal to 120 gigapascal. Also find strain energy stored in the bar. তো এই ক্ষেত্রে লেন্থ অফ দা বার বলা আছে 2 মিটার, ক্রস সেকশনাল এরিয়া বলা আছে 1500 square millimeter, weight of falling of one collar of bar বলা আছে, এখানে p এর ভ্যালু দেওয়া আছে 2 কিলোনিউটন, হাইট h টা বলা আছে 100 মিলিমিটার ডিসটেন্সে আছে দুইটা, আর মডুলাস অফ ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি বলা আছে 120 GPa। এখান থেকে জাস্ট we know that in the case extension of the bar will be small and negligible as compared to the height h from where weight falls on the collar due to a small value of weight 2 kilonewton and large value of height 100 millimeter, therefore stress induced in the bar এইখানে যে ডেল্টা এইচ যেটা আছে ডেল্টা এল যেটা আছে ওইটাকে নেগলেক্ট করা হয়েছে, ঠিক আছে? কারণ এখানে যেহেতু অনেক হাইট অনেক উপরে আছে 100 মিলিমিটার আর লোডের পরিমাণ অনেক বেশি 2 কিলোনিউটন, আলটিমেটলি আমাদের ওই ভ্যালুটা আমরা নেগলেক্ট করতে পারি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওই অংশটুকু আমি যদি বাদ দিয়ে দিই তাহলে সিগমা ইকুয়াল টু রুট ওভার 2 EPS ডিভাইড বাই এল। এটা কিন্তু আলটিমেটলি এখান থেকেই পাওয়া যাবে। হ্যাঁ মানে এখান থেকে যে ফর্মুলাটা 2 EPS ডিভাইড বাই এল, এই প্রথম যে অংশটুকু আছে এটাকে আমরা তখন বাদ দিয়ে দিতে পারবো। এখানে p বাই a স্কয়ার কে আবার রুট করলে আর p বাই a থাকবে, এখানে p বাই a কেটে যাচ্ছে, বাকি যেটা থাকবে এই যে 4 এর সাথে 2 কাটা গেলে 2 PES ডিভাইড বাই এল, এই অংশটুকু শুধু আমরা নেগলেক্ট মানে রাখবো ফাইনালি যদি ডিসটেন্সটা খুব বেশি হয়, ঠিক আছে? তো সেখান থেকেই জাস্ট ফর্মুলা সবগুলো ভ্যালু বসানোর পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 126.5 মেগাপ্যাসকেল। আর স্ট্রেন এনার্জির পরিমাণটা আমরা যদি আবার বের করতেছি তাহলে ইউ সমান কি সিগমা স্কয়ার ডিভাইড বাই 2c ইনটু ভলিউম। ভলিউমটা আমরা আগেই বের করে ফেলবো, ভলিউম হচ্ছে লেন্থ মাল্টিপ্লাইড বাই ক্রস সেকশনাল এরিয়া, সবগুলো দেয়া আছে। এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 200 নিউটন মিটার। দেখো প্রথমে নিউটন মিলিমিটারে ছিল, সেটাকে আবার 1000 দ্বারা ভাগ করে তখন আমরা নিউটন মিটার নিলাম। এই জাতীয় কিছু প্রবলেম আছে, এগুলো খুবই সিম্পল। মোটামুটি ইলাস্টিক কনস্ট্যান্টসের যে পার্ট আছে চ্যাপ্টার 6 ওর সাথে কানেক্টেড চ্যাপ্টার 8 আর কি, ঠিক আছে? মানে স্ট্রেন এনার্জির একটা চ্যাপ্টার আছে, আমরা ওখান থেকে এই জাতীয় প্রবলেমগুলো একটু সলভ করব। আচ্ছা এখন একটু আসি আর কি মেম্বারস সাবজেক্টেড টু এক্সিসিমেট্রিক লোডস। এই ক্ষেত্রে আসলে সিমেট্রিক লোডস বলতে যেটা বোঝায় যে একই ডিরেকশনে যেই পরিমাণ লোড কাজ করে তার উল্টার দিকে অপোজিট ডিরেকশনে সেম পরিমাণ লোডে কাজ করবে আর কি। হ্যাঁ প্রেসার ভেসেলস নাম শুনছো তোমরা মনে হয়, থিন ওয়াল প্রেসার ভেসেল। আমরা যে কন্টেইনার গুলো ব্যবহার করি না, তেলের কন্টেইনার অথবা এই জাতীয় জিনিস যেগুলো আছে আমরা কি বলি সিলিন্ড্রিক্যাল শেপের যে বড় বড় এটা কি বলে গ্যাস সিলিন্ডার। না গ্যাস সিলিন্ডারও ওয়ান কাইন্ড অফ প্রেসার ভেসেল।
স্যার খুব পাতলা আর কি, মানে থিক না, যে আউটার যে সাইডটা থাকবে যেখানে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা থাকবে সেটা খুব থিন, একদম পাতলা থাকবে আর কি। এটাকে নরমালি আমরা প্রেসার ভেসেল বলি, শুধুমাত্র প্রেসার ভেসেল। হ্যাঁ, এখন সেটা গ্যাস সিলিন্ডার হতে পারে, তার মধ্যে অয়েলের সিলিন্ডার হতে পারে, যে কোনো সিলিন্ডার টাইপের জিনিসই অলমোস্ট বলা যাবে। বাট সেই ক্ষেত্রে খুব বেশি থিকনেস দিয়ে যদি আমি না বানাই তাহলে এটাকে আমরা বলবো থিন ওয়াল প্রেসার ভেসেল। কিছু আছে হচ্ছে থিক ওয়াল প্রেসার ভেসেল, আর কিছু আছে থিন ওয়াল প্রেসার ভেসেল। ঠিক আছে, আমরা আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে থিন ওয়াল প্রেসার ভেসেল। থিন মানে একদমই পাতলা আর কি। প্রেসার ভেসেলস আর এক্সিডিংলি ইম্পর্টেন্ট ইন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কারণ ওইখানে অয়েল থাকে, গ্যাস থাকে এবং কেমিক্যালস থাকে, মারাত্মক যত রকমের জিনিস থাকবে আর কি, যেগুলো ডেঞ্জারাস আমাদের জন্য, সেই জিনিসগুলো আসলে সাধারণত প্রেসার ভেসেলের মধ্যে রাখা হয়। আর ওইখানে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করে আর কি। হ্যাঁ, সেই প্রেসারটা আমরা যদি, তোমরা অনেক সময় দেখো আর কি, তেলের কন্টেইনার, পদ্মা, মেঘনা, যমুনা লেখা থাকে না, ট্রাক গুলা, মানে তেল বহনকারী যে গাড়িগুলো আছে, ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রেসার ভেসেল। কারণ ওইটা হচ্ছে দেখবা যে একটা সিলিন্ডারকে শোয়ানো অবস্থায় ট্রাকের উপরে রাখা হয়, তাই না? পদ্মা, মেঘনা, যমুনা লেখা আছে, দেখছো মনে হয় না? বিপজ্জনক লেখা থাকে, তেলের কন্টেইনার আর কি যেটাকে বলে। Normally, two types of pressure vessels are used in common practice, such as cylindrical pressure vessel and spherical pressure vessel. তো আমাদের এখানে যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে cylindrical pressure vessel। এটা বুঝলে তোমরা পরবর্তীতে আবার spherical pressure vessel নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে। In the analysis of thin-walled cylinders subjected to internal pressure, it is assumed that the radial plane remains radial and the wall thickness does not change due to internal pressure. আমাদেরকে ধরে নিতে হবে যে এই সমস্ত ক্ষেত্রে সবসময় যে আউটার যে থিকনেসটা আছে সেটা সবসময় আমাদের একই রকম থাকবে রেডিয়ালের ক্ষেত্রে, এবং যে কোনো প্রেসারের কারণে এটা কিন্তু কোনোভাবেই ড্যামেজ করা যাবে না। কোনো কারণে যদি এক জায়গা দিয়ে একটু থিকনেস কমে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু ওই জায়গা দিয়ে ছিদ্র হয়ে সব কিছু প্রেসার রিলিজ হয়ে যাবে। যদি ওখানে গ্যাস থাকে গ্যাস বের হয়ে যাবে, তেল থাকলে তেল বের হয়ে যাবে, এরকম অনেক সময় দুর্ঘটনা ঘটতে থাকে আর কি। এই জন্য অনেকদিন পরে পরে ওই প্রেসার ভেসেলের যে থিকনেসটা আছে, আউটার থিকনেস বা শেলের যে থিকনেস, সেটাকে আমরা চেক করতে হয়। এটাকে বলে প্রেসার ভেসেলের যে থিকনেস টেস্টার আছে, বুঝতে পারছো? ওইখানে কিছু থিকনেস টেস্টার আছে। এখন যদি এরকম হয় যে ওটার মধ্যে তেল বা গ্যাস থাকে, ওই ক্ষেত্রে থিকনেস টেস্টার দিয়ে তো আমরা এরকম একটা শীট যেরকম আমরা মাপতে পারি দুই পাশ থেকে গেজ দিয়ে, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা মাপতে পারবো না। ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা মেজার করতে পারি যে আউটার থিকনেস কত আছে সেটা। বাট এই সমস্ত ক্ষেত্রে যেটা করা হয় যে আল্ট্রাসনিক টেস্টিং ডিভাইস থাকে আর কি, থিকনেস টেস্টার, এটাকে বলে আল্ট্রাসনিক থিকনেস টেস্টার। ওইটা দিয়ে আমরা থিকনেস মেজার করতে পারি, এবং সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর পরেই, মানে কিছুদিন পর পরেই পুরা জায়গাগুলোর থিকনেস, মনে করো একটা ফুল সিলিন্ডার, একটা ট্রাক যদি থাকে যেটা তেল বহনকারী গাড়ি, ওইটা দেখা যাচ্ছে যে সিলিন্ডার যেটা থাকবে ওইটা হয়তো 100টা পয়েন্টে আমরা হচ্ছে থিকনেস মেজার করে 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 সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলে থিকনেসটা কি ঠিক আছে কিনা, নাকি কমে গেছে নাকি বেড়ে গেছে। অনেক সময় এমন হয় যে ভিতরের যে ম্যাটেরিয়াল গুলা, মানে যে কেমিক্যালসটা আমরা ইউজ করলাম, ওইটার কারণে অনেক সময় স্লাজ জমে যায়, স্লাজ বা ওইটা কন্টিনিউয়াস থাকতে 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 ভিতরে আউটার, মানে ওই থিকনেসে স্টিলের যদি শীট থাকে ওর সাথেও কিছু আবার আরেকটা স্লাজ জমে জমে ওখানে আরো থিকনেসটা আরো বেড়ে যায়। থিকনেস বাড়াটাও আমাদের জন্য সাফল্যজনক না, আবার থিকনেস কমাটাও ভালো না। আলটিমেটলি আমাদের থিকনেসটাকে সবসময় মেইনটেইন করতে হবে, কারণ প্রেসার ভেসেলের থিকনেস একটা নির্দিষ্ট পরিমাণে না থাকলে যদি কমে যায় তাহলে সেটা বাস্ট হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আবার যদি থিকনেসের মানটা বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যেমন বয়লার জাতীয় জিনিস যদি হয়, তোমরা জানো যে বয়লার তো অলরেডি তোমরা পড়ছো বেসিক থার্মোডাইনামিক্সের মধ্যে, তো বয়লার জাতীয় জিনিস যদি হয় তখন যদি ওয়াটারের কন্টামিনেশন হয় বা ওয়াটার কন্টেন্টসের মধ্যে যদি অন্য কোনো জিনিস থাকে, তার কোনো একটা স্লাজ জমতে জমতে ওখানে একটা বড় ধরনের আস্তরণ পড়ে, সেই ক্ষেত্রে হিট ট্রান্সফারের পরিমাণটা অনেক কমে যায়। আর যদি হিট ট্রান্সফার কমে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটাও একটা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে আর কি। তো আলটিমেটলি আমাদের থিকনেসের পরিমাণটা বেড়ে গেলেও সমস্যা, আবার থিকনেসের পরিমাণটা কমে গেলেও সমস্যা। এই জন্য আমাদেরকে একটা সার্টেন টাইম পর পরে আল্ট্রাসনিক থিকনেস টেস্টার আছে, তার মাধ্যমে আমরা থিকনেস টেস্ট করতে পারি। আদারওয়াইজ যদি আমাদের সেটা ওপেন করার সুযোগ থাকে বা বন্ধ করে আমরা যদি নরমালি ভার্নিয়ার স্কেল দিয়ে মেজার করতে পারি, এটা খুবই সিম্পল। আর আল্ট্রাসনিকটাও খুব বেশি ব্যয়বহুল না, ওটাও খুব অল্প খরচে করা যায়। অথবা 100টা স্পটে করতে আমাদের প্রতিটাতে হয়তো 500 টাকা খরচ হবে, ঠিক আছে, এর বেশি না। তো এইরকম আর কি, যে আল্ট্রাসনিক টেস্টিং এর মাধ্যমে আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারনাল যে প্রেসারটা আছে ওটা যদি মেনটেন করতে চাই, তাহলে আমরা যখনই একটা সিলিন্ডার তৈরি করব তার ভিতরে কি পরিমাণ প্রেসার থাকবে
ওটা ডিজাইন করার ক্ষেত্রে আমাকে আগে চিন্তা করতে হবে যে ওখানে কি পরিমাণ প্রেসার থাকবে, তার জন্য আসলে কতটুকু থিকনেস দরকার, ওইভাবেই আমাদেরকে ডিজাইন করতে হবে। এখন যদি আমার এরকম হয় যে একটা অয়েলের কন্টেইনার, মনে করো পাওয়ার প্ল্যান্টে যে অনেক বড় বড় তেলের কন্টেইনার থাকে আর কি, হ্যাঁ, তেল মানে রাখে যার মধ্যে আর কি, আমরা বাসা বাড়িতে তো হয়তো একটা গ্যালনের মধ্যে রেখে দেই 2 কেজি 5 কেজি 2 লিটার 5 লিটার তেল, কিন্তু ওইখানে তো প্রায় লক্ষাধিক লিটার তেল থাকে যেটা হয়তো স্টোর করতে হয় তার পাওয়ার প্ল্যান্টের জন্য। তো আলটিমেটলি ওই তেলগুলোকে যখন রক্ষা করা হয় তখন তারা নিজেরাই একটা বড় কন্টেইনার তৈরি করে আর কি, মানে এটাকে আমরা রিজার্ভার বলি আর কি, অয়েল রিজার্ভার, অয়েল ট্যাঙ্কার অথবা অয়েল রিজার্ভার এই জাতীয় নাম দেই। ওইগুলাও কিন্তু আমাকে মানে ওইখানেও কিন্তু থিন ওয়াল প্রেসার ভেসেল থাকে আর কি, হ্যাঁ, বুঝতে পারছো? ওই অয়েল ট্যাঙ্কারটা ইজ ওয়ান কাইন্ড অফ থিন ওয়াল প্রেসার ভেসেল। তাহলে ওইখানেও আমাদের কি পরিমাণ প্রেসার কাজ করবে সেটা মাথায় রেখেই আমাদের যে ওখানকার যে আউটার থিকনেস সেটা কত হবে এবং ওই থিকনেসটাও ঠিক আছে কিনা মাঝে মাঝে আমাদেরকে চেক করা উচিত। এটার জন্যই আমরা জাস্ট এই চ্যাপ্টারটা একটু মোটামুটি একটা আইডিয়া নিব, বাট তোমরা নিজেরাই ডেরিভেশন গুলো করবা, আমি শুধু একটু আইডিয়া দিব আর কিছুই না। এটা তোমাদের সিঙ্গারের বইতে খুব ভালো করে লেখা আছে, সিঙ্গারের বইটা তোমরা একটু ফলো করবা, ঠিক আছে? দেখো এখানে যেটা বলা আছে যে ইকুয়াল টু, এখানে যে প্রেসার অ্যাক্টিং অন দা ওয়াল কজ এ লোকাল কম্প্রেসিভ স্ট্রেস, ওইখানে আসলে যে স্ট্রেসটা কাজ করে, যে লোকালি কম্প্রেসিভ স্ট্রেস কাজ করে, যেটা হচ্ছে ইকুয়াল টু প্রেসার। প্রেসার আমরা যে ভিতর থেকে, আমরা নরমালি অন্যান্য ক্ষেত্রে যেটা বলি যে উপর থেকে যে লোডটা আমি অ্যাপ্লাই করি তার জন্য যে স্ট্রেস মানে লোড ডিভাইড বাই এরিয়া বলি, অ্যাপ্লাইড লোড ডিভাইড বাই এরিয়া, সেটাকে আমরা বলছি প্রেসার। এটা হচ্ছে আউটার লেভেলে হয়। বাট সিলিন্ডারের ক্ষেত্রে যেটা হয় যে ভিতরে আমাদের গ্যাস থাকুক, তেল থাকুক বা আদার কেমিক্যালস থাকুক, সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ভিতর থেকে বাইরের দিকে হচ্ছে একটা চাপ পড়ে আর কি। আলটিমেটলি যে ওইখানে ভিতরে যে প্রেসারটা আছে সেই প্রেসারটাই ইকুইভ্যালেন্ট টু দা স্ট্রেস বলা হয় আর কি, হ্যাঁ। আমরা এখানে যেরকম বলছিলাম যে আউটার সাইড থেকে যে লোড অ্যাপ্লাই করছে তার জন্য একটা প্রেসার তৈরি হচ্ছে, ওই প্রেসার রেসপেক্টে ভিতর থেকে ইন্টারনাল রেজিস্টিং ফোর্স তৈরি হচ্ছে, তার জন্য আমরা বলছি স্ট্রেস ডেভেলপ করছে। আর এখানে প্রেসার সিলিন্ডারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইন্টারনালি আমরা যেই সাবস্টেন্সটা রাখলাম তার একটা প্রেসার আছে, ওই যেমন গ্যাস যদি আমি রাখি একটা নির্দিষ্ট প্রেসারে গ্যাসকে সংরক্ষণ করতে হয়, ওই প্রেসারে কিন্তু প্রেসারের মাধ্যমে সে কিন্তু সিলিন্ডারের মধ্যে ধাক্কা দিচ্ছে, ওই সিলিন্ডারটা যেন বাস্ট না হয়ে যায়, তার জন্য আমাকে সিলিন্ডারে কি পরিমাণ স্ট্রেস রেজিস্ট করতে পারবে সেইটা আমাকে তখন ক্যালকুলেশন করতে হবে। তখন আমরা কি করব যে ভিতরের যে প্রেসার কত আছে তার রেসপেক্টে ইকুইভ্যালেন্ট করে আমরা স্ট্রেসটা তৈরি করব, তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু দা প্রেসার, এটা মাথায় রাখতে হবে। But its value is negligibly small as compared to other stress, and hence the state of stress of an element of thin wall pressure is considered a biaxial one. Biaxial means দুইটা ডিরেকশনে কাজ করবে, একটা হচ্ছে টেনজেনশিয়াল স্ট্রেস আর একটা হচ্ছে ল্যাটারাল বা লংগিটিউডিনাল, একটা হচ্ছে লংগিটিউডিনাল আর একটা হচ্ছে টেনজেনশিয়াল, এই দুইটা ডিরেকশনে কাজ করবে। একেবারে একটা সিলিন্ড্রিক্যাল শেপ যদি দেখো সিলিন্ডারের যে আউটার সারফেস যেটাকে আমরা বলছি সারকামফারেন্সিয়াল সারফেস, আউটার সারফেসের দিকে একটা প্রেসার কাজ করতেছে, আবার যে সিলিন্ডারটা যেদিকে লম্বা আছে, লম্বি দুইটা মাথা আছে, দেখো একটা জেড ডিরেকশন বলছে এখানে, জেড ডিরেকশন, তো জেড ডিরেকশনও কিন্তু কাজ করতেছে। আর এই যে আর যেটা আছে রেডিয়াল ডিসটেন্স, রেডিয়াল ডিরেকশনও কাজ করে, তাহলে দুইটা ডিরেকশনে আমাদের স্ট্রেসটা কাজ করবে। একটা হচ্ছে যেটা হচ্ছে জেড ডিরেকশনে, সেটাকে আমরা বলছি লংগিটিউডিনাল ডিরেকশন, লম্ব বরাবর যেটা, আর আদার্স যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে সারকামফারেন্সিয়াল ডিরেকশন, সেটা হচ্ছে টেনজেনশিয়াল স্ট্রেস। তাহলে একটা হচ্ছে লংগিটিউডিনাল আর একটা হচ্ছে ল্যাটারাল, দুইটা স্ট্রেস কাজ করবে এখানে। ফার্দার ইন দ্য অ্যানালাইসিস অফ থিন ওয়াল সিলিন্ডার দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ইজ কনসিডার্ড নেগলিজিবল। এই ক্ষেত্রে যে ভিতরে যে ফ্লুইডটা থাকবে সেটা গ্যাস হোক অথবা লিকুইড হোক না কেন, ওই ফ্লুইডটার যে ওয়েটটা থাকবে সেই ওয়েটটাকে তখন আমরা নেগলিজিবল কনসিডার করতেছি, বাট ও নির্দিষ্ট একটা প্রেসার থাকবে ওইটাকেই শুধুমাত্র আমরা কনসিডার করব, ঠিক আছে? লেট আস কনসিডার এ লং সিলিন্ডার অফ সার্কুলার ক্রস সেকশন with an internal radius of r2 and a constant wall thickness t as shown in figure. এখানে একটা ফিগার দেখানো আছে, দেখো এখানে এর যে থিকনেসটা আছে সেটা হচ্ছে আমরা কি দ্বারা আইডেন্টিফাই করছি, আর এখানে যে রেডিয়াস সেটা হচ্ছে r2। আচ্ছা, এখানে হচ্ছে ইনার রেডিয়াস হচ্ছে r, আউটার রেডিয়াস হচ্ছে r2, ঠিক আছে? ইন্টারনাল রেডিয়াস r2, এটাকে আমরা স্মল r দিয়ে এখানে দেখাইছি, ঠিক আছে? তোমরা একটু বইয়েরটা দেখবা, বইয়ের নোটেশনটা যেটা সেটাকে ফলো করবে। So this cylinder is subjected to a different of hydrostatic pressure of P between its inner and outer surface. In many cases, P between gauge pressure within the cylinder taking outside pressure to be ambient. মানে বাইরের যে প্রেসারটা থাকবে সেটা হচ্ছে ambient pressure, নরমাল যে atmospheric pressure সেটা, আর ভিতরে যে প্রেসারটা থাকবে সেটা হচ্ছে আমাদের P প্রেসার বলা থাকবে।
এখন কতটুকু আমি গ্যাস ঢুকাইছি তার একটা নির্দিষ্ট প্রেসার থাকবে, সেটা যদি বলে যে 10 বার প্রেসার, 5 বার প্রেসার, 2 বার প্রেসার, ওই প্রেসারটাকে আমরা কনসিডার করতে হবে, ঠিক আছে? তো এখানে এত কথাবার্তা তোমাদের আপাতত জানার দরকার নেই, তোমরা যদি হায়ার এডুকেশন করো তখন একটু ভালো করে পড়বে। আপাতত যেটা অ্যাপ্লিকেশনস দেখো, লিকুইড স্টোরেজ ট্যাঙ্ক এন্ড কন্টেইনার্স এগুলো থাকে, যেমন আমরা বললাম যে পাওয়ার প্ল্যান্ট গুলোতে ওয়াটার কন্টেইনার থাকে, অয়েল কন্টেইনার থাকে, ঠিক আছে, দুইটাই। তাহলে সেক্ষেত্রে অয়েল ট্যাঙ্কার বলি আমরা, অয়েল ট্যাঙ্ক। এরপরে হচ্ছে যখন ওই যে গাড়িগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় অয়েল গুলোকে ক্যারি করে নিয়ে যায়, পেট্রোল এবং ডিজেল এই জাতীয় অয়েল, তারপর হচ্ছে আদার অয়েল, সেগুলো হচ্ছে ওইখানে অয়েল ট্যাঙ্কার আমরা বলি। তারপর হচ্ছে ওয়াটার পাইপস যেগুলো থাকবে, সেখানেও কিন্তু আমাদের ওয়াটার পাইপস এর আউটার সাইডটা হচ্ছে থিন থাকে, থিন ওয়াল। আর বয়লার, তার মধ্যেও একই অবস্থা। সাবমার্সিবল হাউস, সাবমার্সিবল যে পাম্প গুলো থাকে যেটা পানির মধ্যে ডুবানো থাকে, তারও চারপাশে কিন্তু আমার একটা আউটার শেল থাকে যেটা হচ্ছে পানি থেকে আলাদা করে রাখে। এবং সার্টেন এয়ারপ্লেন কম্পোনেন্টস, এয়ারপ্লেন যেটা বিমান আছে আমাদের, যে এয়ারপ্লেন গুলো আছে তার কিছু কম্পোনেন্টস গুলো থাকে যেখানেও একটা হিউজ পরিমাণ প্রেসার কিন্তু ভিতরে ক্রিয়েট করতেছে। বাট আউটার শেল হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, বা অ্যাটমসফিয়ারিক প্রেসার মিন্স ওইখানকার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট প্রেসার এক এক সময় এক এক রকম হতে পারে। তো ভিতরের প্রেসারটাকে আমরা যেন আউটার প্রেসার থেকে আইসোলেট করে রাখতে পারি, তার জন্য আমাকে এই ওয়ালটাকে ডিজাইন করতে হবে। আর কমন এক্সাম্পলস অফ থিন ওয়াল সিলিন্ডারস এন্ড স্পেয়ারস, রুফ, ডোমস, অনেক সময় হচ্ছে ছাদের উপরে যদি ডোম আকৃতি কিছু তৈরি করা হয় তাহলে সেটাও কিন্তু এর মধ্যে পড়ে। তো এটা হচ্ছে এক্সাম্পল যে কোথায় কোথায় ব্যবহার করা হয় থিন ওয়াল প্রেসার ভেসেল। তোমরা এখান থেকে বুঝতে পারো যে আসলে তোমাদের এটা কতটুকু গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? তো এখানে কিছু অ্যানালাইসিস আছে আর কি, যেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন কিভাবে করব। তো দেয়ার আর নো শেয়ার স্ট্রেস, এখানে আমরা জানি যে ওয়ালের উপরে কোনো শেয়ার স্ট্রেস কাজ করবে না। আর এটা হচ্ছে লংগিটিউডিনাল এন্ড হুপ স্ট্রেসেস ডু নট ভ্যারি থ্রু দ্য ওয়াল। এক্ষেত্রে লংগিটিউডিনাল আর একটা আমরা বলছিলাম ল্যাটারাল স্ট্রেস, এই দুইটা। তো এখানে হুপ স্ট্রেস এবং লংগিটিউডিনাল খুব বেশি ভ্যারি করবে তা না, যেটা পাওয়া যাবে সেটাই কিন্তু কাজ করছে আর কি, সেটা বোঝাচ্ছে। আর রেডিয়াল স্ট্রেসেস সিগমা আর which acts normal to the curved plane of the isolated elements and negligibly small as compared to other two stresses, especially when t by ri, যদি এখানে থিকনেসের মানটা খুবই কম থাকে সেই ক্ষেত্রে এটা বলা আছে আর কি। হ্যাঁ, ওই থিকনেসের মানটা আসলে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, এটা আমাদের ডিপেন্ড করবে আসলে সিলিন্ডারটা কোন ধরনের তার উপরে আর কি। তো আলটিমেটলি দেখো, thin cylinder subjected to internal pressure, when a thin walled cylinder is subjected to internal pressure, three mutually perpendicular principal stresses will be set up in the cylinder materials, namely circumferential or hoop stress। যেটা সার্কামফারেন্সে কাজ করবে সেটাকে আমরা বলছি হুপ স্ট্রেস, একটা হচ্ছে রেডিয়াল স্ট্রেস, আর একটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস। এখানে তিন ধরনের স্ট্রেস কাজ করছে। তো আলটিমেটলি আমরা এখান থেকে যে কোনো দুইটা স্ট্রেস আমরা ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে। কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা একটু আমরা হয়তো বা দেখবো আর কি। তো এখানে তোমাদেরকে যেটা আমি বলবো যে এখানে হুপ স্ট্রেস বা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস বলতে কি বোঝায় সেটা দেখো। এখানে একটা সিলিন্ডারকে আমি জাস্ট কেটে ক্রস সেকশনটা দেখানো হয়েছে এখানে। একটা হচ্ছে প্রজেক্টেড এরিয়া, ওই সিলিন্ডারটা ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে স্মল ডি এবং থিকনেস হচ্ছে টি আউটার শেলের, এবং আউটার শেলের লেন্থ যদি আমি ধরি হচ্ছে এল, তাহলে এখানে লেন্থ বরাবর যেটা স্ট্রেস কাজ করতেছে সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস, সেটা হচ্ছে সিগমা এল। আর আরেকটা যেটা আছে কি বলে সার্কামফারেন্স বরাবর, সেটা হচ্ছে সিগমা এইচ, হাইড্রোস্ট্যাটিক স্ট্রেসের মতো আর কি। আর এখানে ক্রস সেকশনটা যদি আমি কেটে দেখাই তাহলে দেখা যাচ্ছে যে পিটা কোন দিকে কাজ করতেছে। প্রেসার যেটা ইন্টারনালি আছে সেটা কিন্তু একদম পুরা সিলিন্ডার বরাবর পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করতেছে। প্রতিটা পয়েন্টে পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে আর কি। হ্যাঁ, প্রতিটা পয়েন্টে পারপেন্ডিকুলার ডিরেকশনে, এটা মাথায় রাখতে হবে। This is the stress which is set up in resisting the bursting effect of the applied pressure and can be most conveniently treated by considering the equilibrium of the cylinder. এখানে যেটা আমরা অ্যাসিউম করতেছি যে ইন্টারনাল যে প্রেসার সেটা হচ্ছে P, that means internal pressure P, D হচ্ছে inside diameter, L is the length of the cylinder, T is the thickness of the wall। তাহলে সেই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে টোটাল যে ফোর্স আছে 1/2 of the cylinder owing to the internal pressure P, internal pressure P এর কারণে সিলিন্ডারের অর্ধেক সিলিন্ডারে কি পরিমাণ কাজ করবে দেখো। তাহলে সেক্ষেত্রে অর্ধেক সিলিন্ডার যদি আমি নেই তার জন্য প্রজেক্টেড এরিয়া কি হবে, আমরা জানি যে প্রজেক্টেড এরিয়া যদি আমি ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে কি হবে, D into L, এটা হচ্ছে আমাদের প্রজেক্টেড এরিয়া।
ডি ইনটু এল, যে পরিমাণ আমি দেখতেছি আর কি, তার এরিয়া হচ্ছে ডি ইনটু এল। ডায়ামিটার হচ্ছে আমাদের একটা থিকনেসের মতো, এল হচ্ছে লেন্থ, তাহলে আমাদের প্রজেক্টেড এরিয়া হচ্ছে ডি ইনটু এল। আর এর সাথে মাল্টিপ্লাই যদি করি পি প্রেসার, তাহলে আমরা পাবো হচ্ছে টোটাল ফোর্স, ফোর্স ইনটু এরিয়া, ফোর্স ইনটু এরিয়া। তাহলে এখানে এরিয়াটা বলতে যেটা বোঝা সেটা হচ্ছে প্রজেক্টেড এরিয়া। আচ্ছা দেখো, আরেকটা হচ্ছে টোটাল রেজিস্টিং ফোর্স ওয়িং টু হুপ স্ট্রেসেস, এটা সিগমা এইচ দ্বারা যদি আমি আইডেন্টিফাই করি, সেক্ষেত্রে 2 ইনটু সিগমা এইচ হচ্ছে আমাদের হুপ স্ট্রেস মাল্টিপ্লাইড বাই এল ইনটু টি, এল ইনটু টি। তাহলে এখানে আমরা যেটা পাবো রেজিস্টিং ফোর্স হিসেবে 2 ইনটু সিগমা এইচ মাল্টিপ্লাইড বাই এল ইনটু টি। তাহলে এখান থেকে এই ফোর্সটাই ইকুইভ্যালেন্ট টু দা আমাদের যে প্রজেক্টেড এরিয়ার মধ্যে যে পরিমাণ ফোর্স কাজ করলো সেটা, ঠিক আছে? কারণ এখানে যে রেজিস্টিং ফোর্স যেটা আমরা বের করছি সেটা হচ্ছে স্ট্রেস থেকে বের করছি। তাহলে স্ট্রেস সমান সমান হচ্ছে পি বাই এ, তাহলে পি সমান সমান হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে স্ট্রেস ইনটু এরিয়া হচ্ছে কত, সিগমা এইচ হচ্ছে আমাদের স্ট্রেসের ভ্যালু, আর এরিয়া হচ্ছে যেহেতু টোটাল আমরা বলতেছি, তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এল ইনটু টি, ঠিক আছে, লেন্থ ইনটু থিকনেস। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে দুই পাশের যেটা আর কি। তাহলে এখান থেকে দুইটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট করি হাফ সিলিন্ডারের জন্য, তাহলে 2 ইনটু সিগমা এইচ ইনটু এল ইনটু টি ইকুয়াল টু পি ইনটু ডি ইনটু এল। এখান থেকে এল তো আমাদের কমন জিনিস, টি হচ্ছে থিকনেস, ডি হচ্ছে আমাদের ডায়ামিটার, আর হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস বা হুপ স্ট্রেস যেটাকে আমি বলছি সিগমা এইচ। তাহলে এখান থেকে সিগমা এইচ ইকুয়াল টু হচ্ছে পিডি ডিভাইড বাই টুয়াইস টি, সার্কামফারেন্সিয়াল অথবা হুপ স্ট্রেস বলা হয়। সিগমা এইচ ইকুয়াল টু হচ্ছে পিডি ডিভাইড বাই টুয়াইস টি। তাহলে পি হচ্ছে এখানকার ইন্টারনাল যে প্রেসার সেটা, ডি হচ্ছে ডায়ামিটার কত আছে ইন্টারনাল ডায়ামিটার, আর টি হচ্ছে থিকনেস। তাহলে যে কোনো একটা থিন ওয়াল প্রেসার ভেসেলের জন্য কি পরিমাণ হুপ স্ট্রেস বা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস কাজ করবে সেটা হচ্ছে পিডি ডিভাইড বাই টুয়াইস টি। আর লংজিটিউডিনাল স্ট্রেস কত কাজ করবে সেটা হচ্ছে আমরা আলাদাভাবে আবার যদি দেখি, তাহলে টি সেটা আবার দেখতে পাবো হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেস। দেখো যেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে কাজ করতেছে সেটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেস। কনসিডার নাও अगेन the same figure and the vessel could be considered to have closed ends and contains a fluid under gauge pressure P. Then the walls of cylinder will have a longitudinal stress as well as circumferential stress. তাহলে সেক্ষেত্রে এখানে দুইটা স্ট্রেসে কাজ করে, একটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেস আর একটা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। তাহলে সার্কামফারেন্সিয়ালটা আমরা যেটা বলছি যে আউটার সারফেসে যেটা আছে, আর লংজিটিউডিনাল যেটা মানে আমাদের দুই মাথায় যে দুইটা ক্যাপ থাকবে, ক্যাপের মতো আর কি, ওইখানে কাজ করতেছে, ঠিক আছে? টোটাল ফোর্স অন দ্য প্লেন অফ দ্য সিলিন্ডার ওয়িং টু দ্য ইন্টারনাল প্রেসার, তাহলে সেখানে ওইটাও কিন্তু টোটাল ফোর্স যখন ক্যালকুলেশন করবো তখন প্রেসার ইনটু এরিয়া। তো এখানকার যে প্রেসার সেটা হচ্ছে পি, আর এরিয়া যেটা পাবো যেহেতু এটা সার্কুলার শেপের আর কি, তাহলে সেটা হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, এটা হচ্ছে এরিয়া পাই ডি স্কয়ার বাই 4। তাহলে ওই এরিয়া দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি টোটাল প্রেসার মানে ফোর্স পেয়ে যাচ্ছি। আলটিমেটলি এরিয়া অফ মেটাল রেজিস্টিং দ্য ফোর্স, এটা হচ্ছে আমরা যদি আবার সিলিন্ডারটাকে একদম একটা থ্রলি কেটে আমি যদি একদম সোজা করে ফেলি, শীট বানায় ফেলি, তখন কিন্তু পাই ডিটি বা টুয়াইস পাই আর ইনটু টি, টুয়াইস পাই আর হচ্ছে তার পরিধি এবং থিকনেস হচ্ছে তার টি আর কি। তাহলে এই দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে পাই ডিটি। এটা হচ্ছে আমাদের এরিয়া অফ মেটাল রেজিস্টিং দ্য ফোর্স, ফোর্সটাকে রেজিস্ট করার জন্য, because pi d is the circumference and this is multiplied by the wall thickness. তাহলে pi d multiplied by t করলে যেটা পাবো সেখানকার এরিয়া পেয়ে যাব। তাহলে এইখানকার এরিয়া হচ্ছে পাই ডিটি, আর নরমালি যেটা আমরা সিলিন্ডারের মাথার দিকে যে এরিয়াটা সেটা পাই হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। এই হচ্ছে দুইটা এরিয়ার মধ্যে পার্থক্য, ঠিক আছে? এখানে হেন্স দা লংজিটিউডিনাল স্ট্রেস যেটা সেটা আমরা যদি ক্যালকুলেশন করতে চাই সেটা হচ্ছে ফোর্স বাই এরিয়া। পি হচ্ছে আমাদের প্রেসার মাল্টিপ্লাইড, এখানে কিন্তু পি হচ্ছে প্রেসার, ফোর্স না, ইনটু পাই ডি স্কয়ার বাই 4 হচ্ছে আমাদের এরিয়া। এই দুইটা মিলে আমরা পাইলাম হচ্ছে ফোর্স, আর এরিয়া পাইলাম যেটা সেটা হচ্ছে পাই ডিটি। তাহলে এখান থেকে যেটা পাবো পিডি ডিভাইড বাই 40, দ্যাট মিন্স সিগমা লংজিটিউডিনাল ইকুয়াল টু হচ্ছে পিডি বাই 40। আর এর আগে যেটা আমরা পাইছি সার্কামফারেন্সিয়াল বা হুপ স্ট্রেস যেটা সিগমা, সেটা হচ্ছে পিডি ডিভাইড বাই টুয়াইস টি। তাহলে দেখো এইখানে লংজিটিউডিনালের সাথে আমরা সার্কামফারেন্সিয়াল স্ট্রেসের একটা রিলেশনশিপ ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে পিডি বাই 40 আর একটা হচ্ছে পিডি বাই টুয়াইস টি। তাহলে পিডি বাই 40 সমান সমান লেখা যায় পিডি বাই টুয়াইস টি, বা পিডি বাই টুয়াইস টি সমান সমান পিডি বাই 40 ইনটু 2, ঠিক আছে? তার মানে সিগমা এল ইকুয়াল টু 2 ইনটু সিগমা এইচ। এখান থেকে আমরা আরেকটা রিলেশনশিপ পেয়ে যাচ্ছি, সিগমা এল ইকুয়াল টু 2 ইনটু সিগমা এইচ। আচ্ছা, এটা বোধহয় শেষ হয়ে গেছে, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, বোঝা গেছে।
মানে এটা কিন্তু মানে এখানে যতটুকু না বুঝবা বাকিটুকু তোমরা সিঙ্গারের বইটা একটু দেখলেই হবে, ওইখানে বেশ সুন্দর করে এক্সপ্লেইন করা আছে আর কি। আলটিমেটলি আমাদের সার্কামফারেন্সিয়াল স্ট্রেস আর একটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস, এই দুইটা আগে বের করে ওর মধ্যে একটা রিলেশনশিপ অনেক সময় আর কি এই দুইটার মধ্যে রিলেশনশিপ তোমাদেরকে ডেভেলপ করতে বলে বা শো করতে বলে আর কি। হ্যাঁ, যে শো দা longitudinal stress is half of the circumferential stress, অথবা hoop stress is equal to the double of the circumferential stress, এইভাবে বলা থাকে আর কি। হ্যাঁ, বা ডাবল অফ লংগিটিউডিনাল স্ট্রেস। তাহলে এখান থেকে তোমরা একবার বের করবা হচ্ছে PD বাই টুয়াইস টি আর একটা হচ্ছে PD বাই 4T। এই দুইটা যখন বের করবা তখন দেখাবা যে একটা আরেকটার সাথে ডাবল, একটা একটা হাফ, এইভাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের যে কোনো স্ট্রেসে যখন কাজ করবে সিলিন্ডারের বরাবর যদি করে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে। এই তাহলে এখানে আমরা থিন ওয়াল প্রেসার ভেসেলের দুইটা ডেরিভেশন দেখলাম, দুইটাকে আবার কম্বাইন করলে আবার একটা ডেরিভেশনের হিসেবে আসবে। তো এই রিলেটেড তোমাদের কিছু প্রবলেম আছে সিঙ্গারের বইয়ে, एग्जांपल প্রবলেম দেখবা, মানে PD বাই 2T PD বাই 4T দিয়ে আমাদের ওখান থেকে লংগিটিউডিনাল স্ট্রেস অথবা হুপ স্ট্রেস বের করতে বলবে আর কি সরাসরি, এবং সেক্ষেত্রে দুইটার মধ্যে রিলেশন যদি বলে তাহলে করবা। তো এখান থেকে তোমাদের জাস্ট ডায়ামিটার থেকে কিভাবে সার্কামফারেন্সিয়াল এরিয়া বের করা যায় বা সিলিন্ডারের আউটার শেলের এরিয়া বের করা যায় এগুলো বের করা শিখলেই মোটামুটি পারবা সব। ঠিক আছে, বলো কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল, থিক ওয়াল ইউজ না করে থিন ওয়াল কেন ইউজ করতেছে? আর একটা স্যার ওই যে তিনটা ফোর্সের কথা বলছে, একটা হচ্ছে গ্রাজুয়াল ইনক্রিজ ফোর্স, আর একটা ইমপ্যাক্ট ফোর্স, আর একটা স্যার আপনি তিনটা ফোর্সের কথা বলছেন, আরেকটা কি রকম ফোর্স এটা বুঝি না। একটা হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজিং ফোর্স, আর একটা হচ্ছে সাডেনলি অ্যাপ্লাইড ফোর্স, আর একটা হচ্ছে ফোর্স, কি বলে ইমপ্যাক্ট ফোর্স। এই তিনটা আলাদা, ওই দুইটার মধ্যে স্যার পার্থক্যটা তো বুঝি না। আলটিমেটলি সাডেনলি অ্যাপ্লাইড ফোর্স কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ইমপ্যাক্ট লোডের মধ্যে বলা যায়, বাট ইমপ্যাক্ট লোড যদি আমি স্পেসিফিক্যালি বলি একটা সার্টেন ডিসটেন্স থেকে আমি যদি কন্টিনিউ করি কখনো, সেটা হচ্ছে আমাদের ইমপ্যাক্ট লোড হিসেবে কনসিডার করব। যেমন ইন্ডাস্ট্রিতে যখন তুমি শীট মেটালের কাজ করবা তখন কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট ডিসটেন্স মেইনটেইন করে কিন্তু করতে হবে, তাহলে তোমাদের একদম রিকোয়ার্ড যে শেপ সেটা পাবা আর কি, যে কোনো শীট মেটালের প্রসেসিং এর ক্ষেত্রে। ধরো একটা শীটকে তুমি যদি বেন্ড করতে চাও তাহলে একটা নির্দিষ্ট ডিসটেন্স থেকে কিন্তু ফোর্সটাকে অ্যাপ্লাই করতে হবে। বাট ওই যে আমি যদি মনে করো কামারের দোকান দেখছো মানে যারা দা বটি তৈরি করে, ওরা একটা রডকে আস্তে আস্তে হিট দিয়ে দিয়ে রড থেকে কেউ দা বানাচ্ছে, কেউ বটি বানাচ্ছে, কেউ কাঁচি বানাচ্ছে। এইখানে ডিপেন্ড করবে যে আমি আসলে কোন ম্যাটেরিয়ালের থিকনেসকে কোন ম্যাটেরিয়ালের থিকনেসে কনভার্ট করতে যাচ্ছি। মনে করো 10 মিলিমিটার ডায়ামিটারের একটা রডকে আস্তে 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 সে 1 মিলিমিটারে নিয়ে আসতেছে, তার জন্য এক রকমের ডিসটেন্স মেইনটেইন করে। মানে আবার দেখা যাচ্ছে যে সে যদি 15 মিলিমিটার বা 20 মিলিমিটার থিকনেসের জিনিসটাকে 4 মিলিমিটার নিয়ে আসে, তার জন্য আরেকটা ডিসটেন্স মেইনটেইন করে। একটা নির্দিষ্ট ডিসটেন্স যখন হবে তখন সেটাকে আমরা বলছি ইমপ্যাক্ট লোড আর কি। ঠিক আছে, নির্দিষ্ট ডিসটেন্স থেকে। বাট মানে সাডেনলি অ্যাপ্লাইড লোড ইজ ওয়ান কাইন্ড অফ ইমপ্যাক্ট লোড, কারণ ওটা যদি আমি ডিসটেন্স মেইনটেইন করতে পারি তাহলে তখন সেটা ইমপ্যাক্ট হয়ে যায়। ঠিক আছে, আর আরেকটা যেটা কোশ্চেন করলাম কি যেন বললা, থিন ওয়াল প্রেসার ভেসেল কেন ব্যবহার করা হয়? কারণ আমরা হচ্ছে প্রেসার ভেসেল আসলে ব্যবহার করতেছি কোন একটা কন্টেইনার হিসেবে, সেটা ঠিক আছে। যেমন एग्जांपल হিসেবে আমরা এখানে কয়েকটা দেখাইছি যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। যে নিচের দিকে অ্যাপ্লিকেশনস হচ্ছে লিকুইড স্টোরেজ ট্যাঙ্ক এন্ড কন্টেইনার্স। এখন মনে করো আমি পানি রাখার জন্য একটা কন্টেইনার তৈরি করি, তোমরা এমনিতে গ্রামে বা দেখছো গাজি ট্যাঙ্ক তৈরি করছে, প্লাস্টিকের ট্যাঙ্ক। তো ওইখানে 1000 লিটার পানির জন্য যে পরিমাণ লাগবে, থিকনেস লাগবে, দেখা যাচ্ছে যে হয়তো খুব সামান্য পরিমাণ থিকনেস বাড়ায় তারা 2000 লিটার বানাইছে, বাট ভলিউমটা বেড়ে গেছে অনেক। ঠিক আছে, একটা হচ্ছে যে আমি এখানে থিকনেস বেশি দিলে আলটিমেটলি আমাদের যে স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে আমি যে প্রোডাক্টটা রাখবো সেই প্রোডাক্টের ভ্যালুই আমার কাছে বেশি থাকবে, বাট স্টোরেজ ট্যাঙ্কের ভ্যালু কিন্তু খুব বেশি না। একটা গ্যাস সিলিন্ডার তুমি যদি চিন্তা করো, সাপোজ একটা গ্যাস সিলিন্ডার যদি এরকম হয় যে ওইখানকার যে ইন্টারনাল যে গ্যাস তার ভ্যালু হচ্ছে মূল্য হচ্ছে 3500 টাকা। ঠিক আছে, মানে বড় একটা সিলিন্ডার মনে করো তুমি যদি দেখো, কিন্তু ওই সিলিন্ডারের দাম কিন্তু ওরা 3500 টাকা বিক্রি করলে হবে না, হয়তো এককালীন মানুষ কিনবে আর কি, এরপরে আর কখনো কিনবে না। আলটিমেটলি আমাদেরকে এমন একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের ওটার ভিতরে যে প্রোডাক্ট তার হচ্ছে মূল্য আছে, বাট ওইটা কন্টেইনার হিসেবে আমরা অনেক সময় ফেলেও দিই। তুমি যদি এক বস্তা চাল নিয়ে আসো, বস্তাটা কি তোমার কাছে মূল্যবান নাকি চালটা মূল্যবান সেটা চিন্তা করতে হবে আলটিমেটলি। তো এখন যদি বস্তার পিছনে অনেক টাকা খরচ করে ফেলো চালের পিছনে না করে, হয়তোবা বস্তারও একটা মূল্য আছে, চালেরও মূল্য আছে, বাট বস্তাটাকে আমরা চিন্তা করবো যে এটা হচ্ছে একটা সার্টেন টাইম পরে এটা ফেলে দিতে হবে, এটাকে রিইউজ করার কোনো ওয়ে নেই। আর কন্টেইনারটা হয়তো বা রিইউজ হবে, সেই কারণে আমরা ওর পিছনে আরেকটু বেশি টাকা ব্যয় করি। বাট ওইটাকে যদি আমি থিক ওয়াল করে ফেলি
যেমন আমাদের বাসাবাড়ির যে ওয়াল সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট, এখানে আসলে বাসাবাড়িটার ওই যে ওয়ালটা এটাই হচ্ছে মেইন, এর মধ্যে আমি থাকবো, পানি যেন না আসে। এই ক্ষেত্রে হচ্ছে থিক ওয়াল চিন্তা করা হয়, কারণ বাসা যখন করতেছি তাহলে বাইরের যে ওয়ালটা সেটা যেন 5 ইঞ্চি মিনিমাম 10 ইঞ্চি ওয়াল থাকে যেন, এটা হচ্ছে থিক ওয়াল, বুঝতে পারছো? আর যখন আমরা কন্টেইনার চিন্তা করবো তখন হচ্ছে ওর ভিতরে যে কেমিক্যালস থাকবে, অয়েল থাকবে, ওয়াটার থাকবে, দ্যাট ইজ দ্য মেইন এমফাসিস দিতে হবে আমাকে, ওইটার দিকে ফোকাস করতে হবে। এখন যদি আমি ওইটার মূল্যর চেয়ে আমার যে আউটার শেল আছে তার মূল্য বেশি বাড়ায় ফেলাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই প্রোডাক্ট আর সেল হবে না। এজন্য দেখবে এখন আসলে কন্টেইনার থিন ওয়াল প্রেসার ভেসেল যেগুলো আছে সেটাও আস্তে আস্তে লাইট ওয়েট ম্যাটেরিয়াল এবং লো কস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করার জন্য কম্পোজিটের নিয়ে আসছে অলরেডি। দেখবা বেক্সিমকো কোম্পানি একটা গ্যাস সিলিন্ডার সাপ্লাই দিচ্ছে, এলপি গ্যাস সিলিন্ডার, ওটা হচ্ছে একদম ওয়েট কম এবং দামেও সস্তা আর কি, ওই ম্যাটেরিয়াল দিয়ে আস্তে আস্তে তৈরি করা হচ্ছে, কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে, ঠিক আছে? আর থিন আরো আছে এখানে, ওয়েট ক্যারিং কস্টের ব্যাপার আছে, মানে যখন তুমি থিন করবা ওই শীট মেটাল দিয়ে যখন বানাবে থিক করলে তার কিন্তু অনেক ওজন বেড়ে যাবে এমনিতেই, ওর সেলফ ওয়েটই অনেক বেশি হবে। তো ওইটা নেওয়া আনার সাথে সাথে ওর সাথে যে ভিতরের যে প্রোডাক্ট বা সাবস্টেন্স তুমি রাখলা, গ্যাস হোক আর তেল হোক, তার জন্য তার ওয়েট আরো বেশি বেড়ে যাবে আর কি, ঠিক আছে? এই সমস্ত কথা বিবেচনা করে আমরা আসলে সাধারণত থিন ওয়াল ভেসেল ব্যবহার করি আর কি। তারপর একটা বয়লার, মনে করো একটা স্পেসে বসাবা তুমি একটা বয়লার, তোমার জন্য যেই পরিমাণ জায়গা আছে, এখন যদি বয়লারের নিজস্ব ভিতরে যে কন্টেইনার সেটার মধ্যে যেই পরিমাণ পানি এবং স্টিম সে ধারণ করতে পারবে, এখন যদি ওর নিজস্ব ওয়ালও আরো যদি ঠিক করে ফেলো তাহলে কি তার আয়তনটা অনেক বেশি বেড়ে যাবে, কারণ ওই বয়লারটা তুমি যেই পরিমাণ জায়গার মধ্যে বসাইতে পারতা নরমালি ওই পরিমাণ জায়গা কিন্তু বসাতে পারবে না, কারণ আরো বেশি জায়গা তোমার লাগবে। তাহলে আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের কাজই হচ্ছে যে কিভাবে অপটিমাইজ করা যায়, অপটিমাইজ মানে ডিজাইনটাকে এখন স্ট্রেংথ বাড়ায় দিয়ে তুমি তার প্রেসারের অনুযায়ী তার স্ট্রেংথটাকে বাড়ায় দিবা, বা সেই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করো যাতে সে ব্রেক বা ফেলিওর না হয় আর কি। কি ধরনের কোশ্চেন করছিলাম স্যার? ভেতরটা কিভাবে সর্বনিম্ন করা যায় এরকম? আবার একটু বলো তো, তোমার কথা বোঝা যাচ্ছে না। ইউসুফ বলতেছো মনে হয়। বলছিলাম যে মানে ভেসেলটা সর্বনিম্ন কস্টে, যে মানে সর্বনিম্ন যে কস্ট না নিলেই নয় হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম কস্ট বাট সেফটি মেইনটেইন করতে হবে। এই জাতীয় জিনিসগুলো কিন্তু খুবই হ্যাজার্ডাস মিন্স অনেক ভয়ঙ্কর আর কি। হ্যাঁ, কোনো কারণে বাস্ট হয়ে গেলে, তোমরা অনেক সময় শুনছো যে তেলের কন্টেইনার একবার বাস্ট হয়ে দেখা যাচ্ছে আগুন জ্বলে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? এই জাতীয় কাজের ক্ষেত্রে তোমাকে সেফটি মেইনটেইন করতে হবে বেশি। যেমন আমরা ফ্যাক্টর অফ সেফটি যেটা ধরি এটা কিন্তু নরমালি 1.5 মানে 1.2 থেকে শুরু হয়। এই জাতীয় জিনিসের ক্ষেত্রে সর্বোচ্চ সেফটি রাখতে হবে, যদি আমাদের 4 থাকে তাহলে 4ই রাখতে হবে, ম্যাক্সিমামটাই রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রেখেই আমাদেরকে এই ডিজাইনগুলো করতে হবে, বাট আমরা ম্যাটেরিয়ালের জন্য সর্বোত্তম ব্যবহার করি, অপটিমাম অ্যাপ্লিকেশনস যেটাকে আমরা বলি আর কি, এটা মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এই জাতীয় প্রবলেমগুলো তোমরা বই থেকে সলভ করবা। সিঙ্গারের বই স্পেশালি সুন্দর করে আছে, তোমরা একটু সিঙ্গারের বইটা দেখবা, ঠিক আছে? আর এই ঈদের বন্ধতে তোমরা অবশ্যই প্রবলেমগুলো যেগুলো আমি করাইছি ওই রিলেটেড যত রকমের প্রবলেম আছে, এক্সাম্পল প্রবলেম, এক্সারসাইজ প্রবলেম সবগুলাই করতে থাকবা, সেটা সিঙ্গার হোক, কর্মী হোক আর ইয়ে হোক, যে কোনো বই থেকেই। হ্যাঁ, হিবলারের বই থেকে করতে পারো। আলটিমেটলি এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা সলভ করবে সবগুলাই, মানে এখান থেকে একটু বেসিক যে পার্টটা আর কি স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস এর, এটা কিন্তু এখান থেকেই আসে আর কি। যে কোনো পরীক্ষা দেবা, চাকরির পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষাতে দেখবে একটা কোশ্চেন থাকবেই এখান থেকে, একটা বা দুইটা। বেসিক থার্মোডাইনামিক্স যেরকম ইম্পর্টেন্ট পার্ট, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালসও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট।